ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচন করবেন তারেক রহমান। সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। কাল শেষ হচ্ছে দাখিলের সময়সীমা। ঢাকা মহানগর গুলশান এলাকার ভোটার এবং জনসাধারণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ থেকে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এআইয়ের অপব্যবহার নিয়ে বিএনপির উদ্বেগ। দেশকে অস্থির করে নির্বাচন বানচালে চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়। কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার মানে কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জামাতের সঙ্গে জোট ইস্যুতে এনসিপিতে মতভেদ। রাষ্ট্র সংস্কার প্রস্তাবে দুই দলের মিল থাকায় ফলপ্রসূ হওয়ার আশা নেতাদের। আজকালের মধ্যেই চূড়ান্ত সমঝোতা। অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মধ্যরাতে ব্রিফিংয়ে ডক্টর জাহিদ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। ওসমান হাদির হত্যাকারী শুটার ফয়সালের দুই সহযোগী ভারতে আটক। 7 থেকে 10 দিনের মধ্যে চার্জশিট দেবে পুলিশ। বিচার দাবিতে আজও শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান। বছরের প্রথম দিন প্রাথমিকের শতভাগ বই দিলেও মাধ্যমিক নিয়ে শঙ্কা। জানুয়ারির মাঝামাঝি পাওয়ার আশা শিক্ষা উপদেষ্টার। অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। এবং পৌষের শীতে নাজেহাল প্রাণ প্রকৃতি। দিনের আলোতেও দেখা নেই সূর্যের। বেশি বিপাকে ছিন্নমূল্য খেটে খাওয়া মানুষ। আগামী 5 দিন আরও কমতে পারে তাপমাত্রা। বগুড়া 6-এর পাশাপাশি ঢাকা 17 আসন থেকেও নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে ফর্ম সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এদিকে ঢাকা 17 আসন ছেড়ে দিয়ে ভোলা 1 থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। কাল শেষ হচ্ছে দাখিলের সময়সীমা। 17 বছরের নির্বাসনের পর 17 নম্বর আসনে নির্বাচনের মাঠে নামলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে দিয়ে ভাঙলেন দীর্ঘ 17 বছরের রাজনৈতিক স্তব্ধতা। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 এবং বগুড়া 6 এই দুই আসন থেকে নির্বাচনের অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা মহানগর গুলশান এলাকার ভোটার এবং জনসাধারণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 থেকে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে এই মুহূর্তে আমি তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। এর আগে গতকাল 17 আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তিনি। এদিকে তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা 17 আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। ভোলা 1 আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। আগামীকাল 29শে ডিসেম্বর শেষ হচ্ছে মনোনয়নপত্র জমাদানের সময়। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 17 বছর পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সানভীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিছুক্ষণ আগে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রথমবারের মতো আসতেন এবং এটি এই গুলশান কার্যালয়ে প্রথমবারের মতো তার আসা এবং আসার পরে তিনি স্থায়ী কমিটির যে সদস্যরা ছিলেন তারা এখানে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি এখানে দীর্ঘদিনের যারা কাজ করছেন এই অফিসের স্টাফ তারাও তাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি সবার অভ্যর্থনা গ্রহণ করে এখান থেকে তিনি দোতলায় গেছেন এবং সেখানে স্থায়ী কমিটি
কমিটির সদস্যদের সঙ্গে একটি বৈঠক করছেন। কিছুক্ষণ আগে রুহুল কবির রিজভী তিনি সেখান থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে আমরা সাংবাদিকরা যারা ছিলাম তারা জানতে চেয়েছিলাম যে তার এই গুলশান কার্যালয়ে প্রবেশ সম্পর্কে, এবং তিনি বলছেন যে এখানে আসার ফলে দলের একটি মনোভাব চাঙ্গা হয়েছে এবং আরও চাঙ্গা হবে, এবং তিনি এখানে যখন আরও বেশি আসবেন এবং নিয়মিত বৈঠক করবেন তখন তার একটি প্রভাব দলের মধ্যেও থাকবে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে 2008 সালে নির্বাচনকে কেন্দ্র করে এই গুলশানের চেয়ারপারসনের কার্যালয় একটি আনুষ্ঠানিকভাবে খোলা হয় এবং এখান থেকেই নির্বাচনের কাজ 2008 সালে পরিচালনা করা হয় এবং ডিসেম্বর মাসে নির্বাচন হয়। 29শে ডিসেম্বর সেই নির্বাচনের আগেই তারেক রহমান তাকে দেশ ছাড়তে হয় এবং তিনি দেশ ছেড়েছিলেন 2008 সালের সেপ্টেম্বর মাসে। অর্থাৎ 2008 সালের সেপ্টেম্বর মাসে তিনি দেশ ছাড়ার পরে এই নির্বাচনকে কেন্দ্র করে এই গুলশানের কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে এবং তারপর থেকে দীর্ঘদিন থেকে বিএনপির নানান চড়াই উতরাই পার করেছে এবং নানান চড়াই উতরাইয়ের মধ্য থেকে এই গুলশান কার্যালয়ে তাদের একটি রাজনৈতিক একটি স্থান হয়ে দাঁড়িয়েছে এবং পল্টন যে কেন্দ্রীয় অফিস সেই কেন্দ্রীয় অফিসের পাশাপাশি গুলশান অফিসও তাদের দলের বিভিন্ন সময় বিভিন্ন নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয় এবং চেয়ারপারসন তিনি এখানে অফিস করতেন এবং এখান থেকেই নানান রাজনৈতিক কৌশলও এখান থেকে নির্ধারণ করা হয় এবং যার ফলে এটি একটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি অফিস বিএনপির পক্ষ থেকে এবং এখানে চেয়ারপারসনের পাশাপাশি চেয়ারম্যান, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি প্রথমবারের মতো বলা চলে যে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং এখানে তিনি নিয়মিত অফিস করবেন কিনা সেটি হয়তো আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে জানানো হবে। তো তিনি এখন একটি স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক আছে এবং সেই বৈঠকটি করছেন এবং সেখানে দেখেছে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মঈন খান এবং রুহুল কবির রিজভী তিনি ছিলেন। কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেছেন। এরকম নেতৃস্থানীয় স্থায়ী কমিটির সদস্যরা যারা আছেন তারা এই কার্যালয়ে উপস্থিত হয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন। এই ছিল এখন পর্যন্ত বিএনপির গুলশান কার্যালয় থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গুলশানে। কাল শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়। বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু এবং বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন আব্দুল আওয়াল। সরাসরি প্রথমে যাচ্ছে কুমুর কাছে। কুমু, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকেই তৎপরতা আরো বেড়েছে, তাদের কাজের অগ্রগতি। একই সাথে রাজনৈতিক দলগুলোও আসলে কমিশনে আসা যাওয়ার মধ্যে আছে, বিশেষ করে যেহেতু আচরণবিধি প্রতিপালন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার যেহেতু আগামীকালই শেষ দিন, সেই জায়গায় তারা নানা রকম অসঙ্গতি কেউ খুঁজে পাচ্ছেন, সেগুলো নিয়েও কিন্তু কথা বলতে আসছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে দুপুরে বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল আসে, সেখানে এসে নজরুল ইসলাম খানের নেতৃত্বে তারা সিএসির সাথে বৈঠক করেছে এবং তারা দাবি জানিয়েছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে যে প্রার্থীর আয়কর রিটার্ন জমা দিতে হয়, সেক্ষেত্রে এবার সন্তানের আয়কর রিটার্নও জমা দিতে হবে। এইটাকে তারা আপত্তি জানিয়েছেন, বলছেন যে এটি আরপিওর সাথে সাংঘর্ষিক। আরপিওতে এই ধরনের কোনো বিধান না থাকার পরেও নির্বাচন কমিশন এই ধরনের বিধান সংযুক্ত করেছে, সেইটি তারা দাবি জানিয়েছে কমিশনের কাছে, সেটি যেন পুনরায় বিবেচনা করা হয়। তবে আমরা জানতে চেয়েছিলাম যে মনোনয়নপত্র জমা দেওয়ার অথবা যাচাই বাছাই এগুলোর আরো সময় বাড়ানোর কোনো প্রস্তাব নিয়ে এসেছে কিনা। তারা বলছে যে বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো প্রস্তাবনা নেই নির্বাচন কমিশনের কাছে, কারণ আমরা যতটুকু জেনেছি যে ইতোমধ্যে তারেক রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তিনি কিন্তু যেহেতু গতকালই তার এনআইডি হয়ে গেছে এবং একটি ভোটার নাম্বার হয়ে গেছে, সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। তবে এবার ভোটার হতে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে তাকে কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে, সেই কাজটি নির্বাচন কমিশন ইতোমধ্যে শুরু করেছে। কারণ যেহেতু নথিতে উত্থাপন করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন হয়তো সেটি তাদের অনুমোদন দিয়ে দিবে এই ছিল আসলে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে বিএনপির গুলশান কার্যালয়ে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে আমাদের অফিসে পেয়ে এটা তো একটা ভিন্ন অনুভূতি এবং আমরা ওনার সাথে বসে সামনাসামনি অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি, ঢাকার পরিবেশ নিয়ে কথা হয়েছে, এই যে এখানে যে দূষিত ঢাকা এটা নিয়ে আলাপ হয়েছে এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে
ঢাকায় চলাচলের জন্য যে জনগণের অসুবিধা, এটা আলোচনা হয়েছে। এবং ঢাকার যে লাইফ কত এক্সপেন্সিভ হয়ে গেছে, সাধারণ মানুষ ঢাকা শহরে থাকা যে কত কঠিন হয়ে গেছে, এগুলো আলোচনা হয়েছে। এবং এগুলো নিয়ে আমরা আগামী দিনে কি করতে পারি, কি করা যায়, এটাও কিছু কিছু আলাপ হয়েছে। না, স্বাভাবিক না, উনি তো অফিস করবেন এবং এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের, সেটা উনি আসার পরে তো সে অনুভূতি বাংলাদেশের জনগণ সেটা প্রমাণ করেছেন যে ওনার অনুপস্থিতি যে ওনারা কত গভীরভাবে উপলব্ধি করেছে। এবং আসার পরে মানুষের মনে যে আনন্দ, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা দেখেছে, সেটা পূরণ করতে গেলে আগামী দিনে ওরা তো বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, শুনতে হবে। এবং উনি বলার চেয়ে শুনে নেই বেশি, এটাই হচ্ছে বৈশিষ্ট্য ওনার। তো সুতরাং আমি তো মনে করি সারা জাতি উজ্জীবিত আজকে ওনার অপেক্ষায় আছেন। ইনশাআল্লাহ উনি যখন ওনার ভিজিট শুরু করবেন, আমি মনে করি শুধু আমাদের নেতাকর্মী সমর্থক না, সমস্ত বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা পূরণে ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার যে পরিকল্পনা, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, এমনি কোনো পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা সবাইকে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে নিয়ে যে সুনির্দিষ্ট পরিকল্পনা, উনি সেটা বলছেন। এটা জনগণের সামনে তুলে ধরবেন, বাস্তবায়ন কিভাবে করবেন সেটাও বলছেন। শুধু পরিকল্পনা থাকলে তো হবে না, এটা বাস্তবায়নের জন্য ওনার যে চিন্তা সেটাও বলছেন। এবং আমার মনে হয় জনগণ ওনার যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা, তার অপেক্ষায় আছেন। এবং বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন, সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। ঢাকা সদর নিয়ে কিছু বলেছেন কিনা উনি মনোনয়ন নিয়ে? না, এটা ঢাকার বাইরে সফরটা কবে থেকে শুরু হতে পারে? সরাসরি যুক্ত ছিলাম গুলশানে। এবারে বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছে তার কাছে। বগুড়ায় কিন্তু নির্বাচনের যে মনোনয়ন ফর্ম জমা দেওয়া শেষ দিনের আগ মুহূর্তে কিন্তু আসলে একেবারে যেই প্রার্থীদের চলাচল, সেটি কিন্তু জেলা রিটার্নিং যে কর্মকর্তা রয়েছেন, জেলা প্রশাসক, আর তার কার্যালয়ে জমে উঠেছে। বিশেষ করে বগুড়ার যেই 7টি সংসদীয় আসন রয়েছে, 12টি উপজেলা মিলিয়ে, সেই 7টি সংসদীয় আসনে কিন্তু মোট 36 জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এবং শেষ দিনের আগে কিন্তু আসলে আজকে এই বাসদ মনোনীত গণতান্ত্রিক যেই যুক্ত ফ্রন্টের প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট দিলরুবা নুরি, বগুড়া 6 সদর আসনে তিনি কিন্তু এসেছেন এখানে তাদের যে মনোনয়ন ফর্মটি সেটি জমা দেওয়ার জন্য। এবং এই যে বগুড়া 6 সদর আসন থেকে কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং গতকালকে ইতিমধ্যে এনআইডি যে কাজ সেটি ঢাকা থেকে সমাপ্ত করেছেন। এবং জেলা বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছেন যে তারেক রহমানের যে মনোনয়ন ফর্মটি তাকে কিন্তু সেটি ঢাকায় হস্তান্তর করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু ঢাকায় তিনি সেই মনোনয়ন ফর্মটি জমা দিবেন। এর পাশাপাশি কিন্তু বিএনপি যে চেয়ারপারসন রয়েছেন বেগম খালেদা জিয়া, বগুড়া 7 আসন থেকে কিন্তু তিনি এই প্রতিবারের মতো আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশাপাশি অন্যান্য জামাত সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, তাদের প্রার্থীরাও কিন্তু জানিয়েছেন যে এই আগামীকাল যে শেষ দিন, সেখানে কিন্তু জমজমাট ভাবে তাদের যে মনোনয়ন ফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এই যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়, সেখানে কিন্তু জমা দিবেন। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির 3 সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে দেখা করে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঘোষিত আদর্শের সাথে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না বলে দলে ভাঙন দেখা দিয়েছে বলে মনে করেন তিনি। প্রায় পৌনে 1 ঘন্টার বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, জোট করার অধিকার সব দলের রয়েছে, তবে জামায়াতের সাথে জোট করায় এনসিপির কেউ কেউ বেরিয়ে যাচ্ছে। বলেন, নির্বাচনী প্রচারণা বন্ধ থাকলেও দলগুলোর সাংগঠনিক কর্মসূচি বন্ধ নেই। চরণবিধির বিষয়টি সে সিদ্ধান্ত বলেও মনে করেন নজরুল ইসলাম খান। টেকনোলজি কল্যাণকর এবং উন্নয়নের জন্য বলেন, সমৃদ্ধির জন্য বলেন, সবকিছুতেই টেকনোলজি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনও। কিন্তু এর অপব্যবহার, এটা সমাজ এবং
সভ্যতা বা উন্নয়ন সবকিছুর জন্যই ক্ষতির কারণ। এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। দেশকে অস্থির করে কিছু লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বহির্ভূত আইন প্রণয়ন করবে না বিএনপি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, দেশব্যাপী ভোটের কার্যক্রম পর্যবেক্ষণ করতেই ঢাকা থেকে নির্বাচন করবেন তারেক রহমান। জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় তৃণমূলে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা। প্রতিনিয়ত মতবিনিময় করছেন বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে। রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কিছু লোক দেশকে অস্থিতিশীল করতে পেছন থেকে চক্রান্ত করছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার মানে কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। বিএনপি ক্ষমতায় গেলে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদান সহ ইসলামী উৎসব ভাতা দেবে বলেও জানান মির্জা ফখরুল। এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এদিকে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, স্বাধীনতার সার্বভৌমত্ব যারা ক্ষুণ্ণ করেছে তারা সংস্কৃতি বিরোধী। আমাদের হাজার বছরের এই সংস্কৃতিকে কোনো আধিপত্যবাদী সংস্কৃতি এটাকে বিলীন করতে অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। জনাব তারেক রহমান যেখান থেকেই মনে করবেন সেখান থেকেই তিনি দাঁড়াবেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং এখান থেকে উনি নির্বাচন করা এবং সেই নির্বাচন ঢাকা থেকে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও মানে অত্যন্ত, তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। বাংলাদেশে এখনো আধিপত্যবাদের সংস্কৃতি বিদ্যমান, তাদের বিরুদ্ধে পাল্টা সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান রিজভী। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে দলটিতে গুণগত পরিবর্তনের আভাস মিলছে বলে মত বিশ্লেষকদের। সেই সঙ্গে রাজনীতিতে নেতৃত্বের সংকটও কেটে যাওয়ার আশা তাদের। সংকটময় মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করতে তারেক রহমান ভূমিকা রাখবেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মামুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। দীর্ঘ নির্বাসন শেষে ফিরেছেন দেশে, ফিরেছেন এক বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে। পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়। ফিরেই লাখ লাখ জনতার সামনে জানান নতুন বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনার কথা। এখন প্রশ্ন, তারেক রহমানের এই পরিকল্পনা দেশের রাজনীতিতে পরিবর্তন আনবে কতটুকু? আগামী দিনে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন রাজনৈতিক নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া সংকট কাটিয়ে আস্থার জায়গা তৈরি করবে। একই সঙ্গে রাজনৈতিক পরিবর্তনের ইতিবাচক ধারার সূচনা হবে বলেও মনে করছেন তারা। বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের জায়গাটাতে মানুষের যে আস্থার একটা সংকট ছিল, সেই সংকটটা কেটে যাবে। মানুষ আবার তার নেতাদের উপরে বিশ্বাস, আস্থা এটা ফিরে পাবে। তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইতিবাচক সুর ছিল। জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে চলার একটা দিক নির্দেশনা কিন্তু আমরা পাই। ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যয় তিনি শো করেছেন, তিনি দেখাতে পেরেছেন। তিনি একটা স্ট্রোক ফেলতে পেরেছেন রাজনীতিতে গুণগত পরিবর্তনের কমিটমেন্ট করতে পেরেছেন এবং এই কমিটমেন্ট শো করেছেন। জাতিকে ঐক্যবদ্ধ করার একটা প্রেরণা তার মধ্যে দেখা গেছে এবং তিনি একাই নয়, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চান। এদিকে দলকে কাঠামোগতভাবে সুসংগঠিত করতেও প্রত্যক্ষ ভূমিকা রাখবেন তারেক রহমান। তবে গুণগত পরিবর্তনের জন্য স্পষ্ট লক্ষ্য সামনে রেখে কাজ করার প্রতিও গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। বিএনপি থেকেই
বাংলাদেশের গুণগত রাজনীতির ধারা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে। দল হিসেবে বিএনপিতেও একটা মারাত্মক পরিবর্তন আসবে। সেই পরিবর্তন হলো দেশের বাইরে থেকে উনি নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন, ফ্যাসিবাদ কর্তৃত্ববাদকে হটিয়েছেন। এটা খুব রেয়ার ঘটনা। ভিশন তৈরি করা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। স্টেটসম্যানশিপ যে কাজটা তিনি কিন্তু করেছেন। সো এখন এটা হলো তিনি যে স্বপ্নটা দেখিয়েছেন সেই স্বপ্নটা বাস্তব করার জন্য আমরা অপেক্ষা করছি। অতীতে বিএনপির নেতৃত্বে থাকাকালীন সময়ে যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো থেকে বের হয়ে এসে তিনি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন এবং বিএনপি বাংলাদেশকে একটা ভালো রাজনীতি উপহার দিতে সক্ষম হবে তার নেতৃত্বে। বর্তমান রাজনীতিতে কৌশল আর নীতিগত অবস্থানই বদলে দিতে পারে নতুন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। আর তাই দেশের রাজনীতিতে তারেক রহমানের ফেরা যে ঢেউ তুলেছে তা কত দূর যাবে তারই প্রতীক্ষায় দেশের আপামর জনতা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জামাতের সঙ্গে জোট ইস্যুতে এনসিপিতে দেখা দিয়েছে মতভেদ। কেন্দ্রীয় কমিটির 170 সদস্যের পক্ষে থাকলেও 30 জন এতে আপত্তি জানিয়ে দলীয় প্রধানের কাছে চিঠি দিয়েছে। তবে নেতারা বলছেন রাষ্ট্র সংস্কার প্রস্তাবে দুই দলের মিল থাকায় সমঝোতা ফলপ্রসূ হওয়ার ব্যাপারে তারা আশাবাদী। আজকালের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন 8 দলের সমন্বয়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল কদিন ধরে সরগরম জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট ইস্যু। তবে বরাবরই তা অস্বীকার করেছেন দলটির শীর্ষ নেতারা। এককভাবে 300 আসনে নির্বাচন করার ঘোষণাও দেন তারা। তফসিল ঘোষণার পর এনসিপিকে নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়। ঘুরপাক খেতে থাকে রাজনীতির হাজারো সমীকরণ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামাত ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে দলের এই সিদ্ধান্তের প্রতি অনাস্থা এনে আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেন 30 নেতা। বিভিন্ন কারণ তুলে ধরে মত দেন এককভাবে নির্বাচনের পক্ষে। এমন অবস্থায় এনসিপি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। পদত্যাগ করলেও ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। আর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাজনুভা জাবিন। এদিকে এনসিপির অধিকাংশ নেতা জামাতের সঙ্গে জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। সদস্য সচিব আক্তার হোসেন জানান, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে জামাতের সঙ্গে এনসিপির প্রায় সবগুলোতেই মিল ছিল। তাই রাষ্ট্র সংস্কারে জামাতের সঙ্গে জোট গঠনে শক্ত অবস্থান তার। অন্তত 3 গুণ কেন্দ্রীয় সদস্য আসলে দলীয় সিদ্ধান্তের পক্ষে থাকবে, সেটা দলীয় সিদ্ধান্ত যাই হোক। ফলে আমি মনে করি যে এটা একটা দলের ইন্টারনাল ডেমোক্রেসি কিংবা এক ধরনের ক্রিটিসিজমের একটা পরম্পরা, এটা থাকবে। আলোচনা হচ্ছে এবং সেখানে আমরা আমাদের সম্ভাব্য যে সকল আসনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে সেই সকল আসনের একটা তালিকা তৈরি করেছি। এটা এখন আলোচনার মধ্যে আছে। এদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, রাষ্ট্র সংস্কার ও জাতীয় স্বার্থে 8 দলের বাইরেও একাধিক দল নিয়ে নির্বাচনী জোট গঠন হচ্ছে। 8 দল তো আছে, বরং 8 দলের সাথে আরও বহু দল একসাথে হয়ে নির্বাচন করার জন্য যোগাযোগ করতেছে, বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে। এখানে 8 দলে তো কোনো সংকট নেই এবং পাশাপাশি আরও দল এখানে যুক্ত হচ্ছে। আমরা আশাবাদী সমঝোতার ভিত্তিতে আমরা সুন্দর একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার যে কোনো সময় ঘোষণা আসতে পারে নতুন জোটের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই মিয়ানমারে চলছে জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার দাবি জান্তা প্রধানের, বৈধতা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এসজেডএম জাহিদ হোসেন। মধ্যরাতে সংবাদ সম্মেলনে তিনি জানান, 1 মাসেরও বেশি সময় ধরে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। 25 ডিসেম্বর দেশে ফিরে সংবর্ধনা স্থল থেকে হাসপাতালে ভর্তি মা বেগম খালেদা জিয়ার কাছে ছুটে যান বড় ছেলে তারেক রহমান। সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন তিনি। দীর্ঘদিন পর অসুস্থ মায়ের পাশে একান্ত সময় কাটান তারেক রহমান। এ সময় বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন তিনি।
3 দিনের টানা ব্যস্ততা শেষে মাকে দেখতে শনিবার গভীর রাতে আবারও এবার কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়া শুধু স্ত্রী জোবাইদা রহমান এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে নেন তিনি। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ কিছুক্ষণ আগে এবার কেয়ার হসপিটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। ওনাকে দেখার জন্য আজকে দ্বিতীয়বারের মতো এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আজ স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে বিএনপির সব প্রস্তুতি থাকলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির মৃত্যুর 11 দিন পরও হত্যার মূল কারণ ও পরিকল্পনাকারীদের তথ্য জানে না পুলিশ। তবে মূল 2 আসামির ভারতে পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে ডিএমপি। ভারতে তাদের সহযোগিতাকারী 2 জনকে দেশটির পুলিশ আটক করেছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে মামলার চার্জশিট জমা দেবে বলে জানিয়েছে পুলিশ। গেল 12 ডিসেম্বর দুপুরে পল্টনের কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ময়মনসিংহের হালুয়াঘাট হয়ে ভারতে পালিয়ে যায় শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর। ঘটনাস্থল ও পালিয়ে যাওয়ার পথ ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর উঠে আসে এমন তথ্য। অবশেষে মূল 2 অভিযুক্তের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করতে পেরেছে পুলিশ। ডিএমপি জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর পূর্তি নামের একজন ও ট্যাক্সি ড্রাইভার স্বামীর সহযোগিতায় মেঘালয়ের তুরা এলাকায় আত্মগোপনে যায় ফয়সাল ও আলমগীর। সহযোগিতাকারী পূর্তি ও স্বামীকে ভারতের পুলিশ আটক করেছে বলে দাবি ডিএমপির। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 6 জন। পুলিশ বলছে 7 থেকে 10 দিনের মধ্যেই হত্যা মামলার চার্জশিট জমা দেবে তারা। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেফতারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং 4 জন সাক্ষী তারাও 164 ধারায় সাক্ষ্য প্রদান করেছেন। মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তবে হামলা 17 দিন ও হাদির মৃত্যুর 11 দিন পরও হত্যার মূল কারণ ও পরিকল্পনাকারীদের তথ্য জানে না পুলিশ। মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন তারা কারা কাজ করছে এইটা আরো স্পষ্ট হওয়া যেত। ওয়ারিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজও উত্তাল রাজধানীর শাহবাগ। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হত্যাকারীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে বেলা 11টায় বিক্ষোভ ও অবস্থানের ঘোষণা থাকলেও তা পিছিয়ে দুপুর 2টায় নেওয়া হয়। এদিকে সব বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। খুনি যদি ইন্ডিয়াতে থাকে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কি করছে ভাই? হাদি ভাই যে ইনসাফের জন্য লড়াই করছে তার সাথেই বেইনসাফি করা হলো। আমরা সঠিক বিচার চাই। শহীদদের রক্তের উপরে পা দিয়ে তারা রক্তের চেয়ারে বসেছে। যদি বিচার করতে ব্যর্থ হয় চেয়ার থেকে নেমে যাক। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছি সামদানির কাছে।
শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আমরা সকাল থেকেই দেখছিলাম দর্শক, আমরা সকাল থেকে এখানে দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে এসেছেন এবং তারা শাহবাগ মোড় অবস্থান করে তারা শহীদ ওসমান হাদির যারা হত্যাকারী রয়েছেন তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। নানা বয়সী মানুষ এখানে এসেছেন। এর আগে গতকাল তারা জানিয়েছিলেন তাদের অবস্থান যে কর্মসূচি, সেই কর্মসূচিটি সকাল 11টায় হবার কথা ছিল। তবে আজ সকালে ঢাকা মহানগর পুলিশের একটি ব্রিফিং ছিল, সেই ব্রিফিংটি পর্যালোচনা করে তারপর তারা তাদের কর্মসূচিটি দুপুর 2টায় করার জন্য ঘোষণা দেয় এবং একই সঙ্গে আজ যথারীতি বিভাগীয় 8টি জেলায় অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আজ আমরা এখানে দেখতে পাচ্ছি তারা যখন আমরা সকালে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছিলাম, আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এখানে তারা বলছিলেন তারা ডিএমপির যে ব্রিফিং, ডিএমপির সেই ব্রিফিংটিকে তারা প্রত্যাখ্যান করেছে। কারণ তারা বলছে যে মৃত্যুর 10 দিন পরও হত্যার মূল কারণ ও পরিকল্পনাকারীদের যে তথ্য সেটি পুলিশ জানে না, এটি অত্যন্ত লজ্জার বলে তারা অভিহিত করছেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে মামলার চার্জশিট করা হবে। একই সঙ্গে আজ এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রাকসুরজিয়ে সালাউদ্দিন আম্মারও এই আন্দোলনকারীদের সঙ্গে এসে সংহতি জানিয়েছেন। এই মুহূর্তে চট্টগ্রাম রয়েছেন সহকর্মী শফিক, আমরা চলে যাব সরাসরি চট্টগ্রামে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে সামান্য সেতু এলাকা রয়েছে সেটি এই মুহূর্তে পুরোপুরি ব্লক করে রেখেছে এবং রাস্তায় বসে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু সেই হত্যার বিচার চাচ্ছেন। সেই এখন পুরো প্রায় পেছনে 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা পুরো যানজট সৃষ্টি হয়েছে। এটি চট্টগ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক, অর্থাৎ এই সড়ক দিয়ে কক্সবাজার যেতে হয়, 6 থেকে 7টি উপজেলায় যেতে হয়, বান্দরবানে যেতে হয় এবং যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। কিছু কিছু যান চলাচল অ্যাম্বুলেন্স সহ কিছু কিছু যা পুলিশের যে যানবাহনগুলো সেগুলো যেতে দেওয়া হচ্ছে। তো আপনারা জানিয়ে রাখি যে শহীদ ওসমান হাদি যে হত্যার বিচার দাবি দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন চলছে, তারই অংশ হিসেবে আজকে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এখানে অবরোধ করেছে। শুধু ওসমান হাদি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন, সংস্কৃতি কর্মী ছিল, একজন শিক্ষক ছিল এবং একজন যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধীর একজন নেতা ছিল, সেইটি এখানের মঞ্চরা বলছেন যে একজন ঝালকাঠি থেকে একজন ছেলে উঠে এসে এরকম জনপ্রিয়তা অর্জন করবে, সারা দেশের মানুষকে একসাথে করবে, একে সুতোয় বাঁধবে, যার জন্য সারা দেশের মানুষ কিন্তু কেঁদেছে। এই মুহূর্তে সেই হাদিকে যারা হত্যা করেছে তাদের কেন বিচার করা হচ্ছে না এবং তাদের কেন গ্রেফতার করা হচ্ছে সেটির দাবিতে কিন্তু এই মহাসড়ক অবরোধ করেছে। এই মুহূর্তে পিছনে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম এবং রাজধানীর শাহবাগে। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল 10:30টায় বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 23 ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এর আগে 25তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরের সময় আরও থাকছে। আইএল টি20 মাতিয়ে রংপুরের ডেরায় যোগ দিলেন মোস্তাফিজ। রাইডার্স জার্সিতেও সেরাটা দেওয়ার প্রত্যয় সিলেটে পৌঁছে অনুশীলনে সোহানের দল। মাধ্যমিকের সব শ্রেণীর শতভাগ বই পেতে শিক্ষার্থীদের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তবে বছরের প্রথম দিনে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষার্থীরা সব বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এনসিটিভিতে এক অনুষ্ঠানে নিম্নমানের বই নষ্ট করা সহ এই খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন দুই উপদেষ্টা। প্রায় 1.5 যুগ ধরে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে কোটি কোটি নতুন পাঠ্য বই তুলে দিচ্ছে সরকার।
নতুন বছর শুরু হতে বাকি আর মাত্র 3 দিন, তাই রোববার পাঠ্য বইয়ের অনলাইন সংস্করণ ওয়েবসাইটে উন্মুক্ত করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। জানানো হয় এবার প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত 30,52,55,154 কপি বই ছাপাচ্ছে সরকার। এর মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষার্থীদের পাশাপাশি ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা 1 জানুয়ারি শতভাগ বই পাবে। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের শিশুরা এই বইগুলো ব্যবহার করতে পারবে। ফলে আমি এই যে বিশাল কর্মযজ্ঞ আমরা করলাম, এটা প্রায় সফলভাবে সমাপ্ত হতে চলেছে। আর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা 70% এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা 60% বই পাবে বছরের প্রথম দিন। তবে কখন মিলবে মাধ্যমিকের শতভাগ বই, এমন প্রশ্নে শিক্ষা উপদেষ্টা বলছেন জানুয়ারির মাঝামাঝিতে পুরোদমে ক্লাস শুরু হবে। এর আগেই শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। শিক্ষা কার্যক্রম আগামী বছর জানুয়ারি মাঝামাঝি থেকে শুরু করে তার আগে অলমোস্ট 100% বই সেগুলো পৌঁছে যাবে। আর গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে নিম্নমানের বেশ কিছু বই নষ্ট করা হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। অনেক ক্ষেত্রে রিপোর্ট এসছে বইয়ের ব্যাপারে, দ্যাট অ্যালার্টেড আস। আমরা সেগুলো প্রেসগুলোতে সেখানে যেগুলো প্রেসের নাম ছিল সেগুলো সেখানে যাওয়া হয়েছে এবং আমাদের টিমও গিয়ে অনেক প্রেস সেখানে পেয়েছে। আমাদেরকে হিসাব দেওয়া হয়েছে কতখানি এগুলো নষ্ট করা হয়েছে। আর বেশ কিছু মুদ্রণ প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই বই সরবরাহ করেছে বলে জানান উপদেষ্টা। এবার এনসিটিভির ওয়েবসাইটে 647টি বইয়ের অনলাইন সংস্করণ দেয়া হয়েছে বলেও জানানো হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অবটক ভিত্তিক এয়ার কার্গো সেবা চালু না থাকায় ঢাকা বিমানবন্দরে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে অতিরিক্ত সময় ও খরচ দুটোই বহন করতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। MS আরিফিনের রিপোর্ট। সাধারণত বন্দরের ওপর চাপ কমিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজ করতে বন্দর এলাকার বাইরে যে স্থানে পণ্য লোড আনলোড কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা হয় তা ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা অবডক নামে পরিচিত। চট্টগ্রাম সমুদ্র বন্দরে এই সুবিধা থাকলেও নেই ঢাকা বিমানবন্দরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর এই ব্যবস্থা চালুর দাবি উঠেছে ব্যবসায়ী মহলে। কারণ আকাশপথে ঢাকায় আমদানি করা পণ্য সংশ্লিষ্টরা দ্রুত সরবরাহের উদ্যোগ নিলেও 2 মাসেও স্বাভাবিক হয়নি কার্যক্রম। রাস্তার ভিতরে যে পণ্যগুলো ফালানো হচ্ছে, কার মাল কে নিচ্ছে? বিমান অফিসাররা ফ্লাইট করতে অনেক সময় নিচ্ছে। বাংলাদেশের যে এয়ারপোর্ট কার্গো ফ্যাসিলিটি সেটি এমনিতেই অপ্রতুল। গেল 23 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও দিয়েছে বিজিএমইএ। শিল্প মালিকদের দাবি, বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশের সক্ষমতা সীমিত। এছাড়া প্রতিযোগী দেশগুলোর তুলনায় ঢাকা বিমানবন্দরে পণ্য পরিবহনে খরচও বেশি। এখন আছে ধরেন 20টা, যখন এটা 40টা হয়ে যাবে তখন প্রতিযোগিতা চলে আসবে, কে কত বেশি সার্ভিস চার্জ কমাইয়া নেবে। একটু কেয়ারফুল হতে হবে, এগুলা অন দ্য ওয়ে যেন এগুলা চুরি না হয়, কারণ এগুলো তো কন্টেইনারে আসবে না। দ্বিপাক্ষিক বাণিজ্যে জটিলতা কমাতে বাংলাদেশেও দুবাই, সিঙ্গাপুর, ভারতের মতো অবডক ভিত্তিক এয়ার কার্গো সেবা দ্রুত চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। পণ্যগুলো যাতে ওঠানো নামানোর ব্যবস্থা করা যায় সেটির একটি উদ্যোগ দ্রুততর সময় নিতে পারেন সরকার। এনবিআর এর তথ্য 2024-25 অর্থ বছরে $6,500 কোটি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ ঢেকে আছে ঘন কুয়াশায়। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ, হাড় কাঁপানো ঠান্ডায় বাইরে বের হওয়াটাই যেন দায়। রোববার সকাল থেকেই রাজধানীর আকাশ ঘন কুয়াশায় ঢাকা। এরপরও ব্যস্ত নগরীতে ঠান্ডা উপেক্ষা করে ছুটে চলেন কর্মজীবীরা। তবে সবচেয়ে বেশি কষ্টে দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। হিম বাতাসে কাজ করতে বেগ পেতে হয় তাদের। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট ওঠানামাও ব্যাহত হয়।
রাজধানীর বাইরেও জেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরেই কিশোরগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। দিনের বেলাতেও যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে। শীতের তীব্রতা বর্তমানে খুবই বেশি, যা সাধারণ মানুষের জন্য খুবই কষ্ট। আমাদের পঞ্চগড়ে বর্তমান তো প্রচুর শীত, এই শীতে তো থাকা যাচ্ছে না। কোনো শীত কম্বল আমরা খেটে খাওয়া যে গরিব মানুষ, এগুলো এখনো আমরা কোনো কিছু পাই নাই। আবহাওয়া অধিদপ্তর জানায় চলতি মাস জুড়েই শীতের এমন তীব্রতা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশা থাকার কারণে সূর্য উঠতে দেরি হওয়া এই শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে। শীতের দাপটে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ। প্রয়োজন ছাড়া শিশুদের ঘরের বাইরে বের না করা ও বয়স্কদের বাড়তি সুরক্ষা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের বাইরের খবর। সামরিক শাসনের প্রায় 5 বছরের মাথায় মিয়ানমারে চলছে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। চলমান গৃহযুদ্ধের মধ্যেই রোববার জান্তা সরকারের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচনে ভোট শুরু হয়। রাজধানী নেপিদো, ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরে স্কুল, সরকারি ভবন ও ধর্মীয় প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। 3 ধাপে অনুষ্ঠিত হবে এবারের ভোট। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে 11 জানুয়ারি, আর 25 জানুয়ারি তৃতীয় ও শেষ ধাপের ভোট গ্রহণের পর ফল ঘোষণা করা হবে। খেলার খবর। IL T20-র অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বকাপের মঞ্চে। নিজের সেরাটা দিয়েই চেষ্টা করবেন দলের জন্য পারফর্ম করতে। বিপিএলে নিজের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়ে জানালেন মোস্তাফিজুর রহমান। দুবাইয়ে তাসকিন সাকিবদের পারফরম্যান্সেও খুশি কাটার মাস্টার। বললেন, এসব দেশে যত বেশি বাংলাদেশিরা খেলবে ততই ভালো হবে দেশের ক্রিকেটের। মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের ইবনে বতুতা। যে তকমাটা এতদিন ছিল একা সাকিব আল হাসানের, এবার সেখানে ভাগ বসালেন সাতক্ষীরা সাইনাইড। কয়েক বছর ধরে পৃথিবীর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের বিজ্ঞাপন হয়ে। সে ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দফায় গিয়েছিলেন IL T20 খেলতে। সেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে নিজের জাত চিনিয়েছেন কাটার মাস্টার। বাঘা বাঘা ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন তার মায়াবী কাটারে। ওয়াকার ওয়াসিমরা নিত্য তার বোলিং নিয়ে কাটাছড়া করেছেন কমেন্ট্রি বক্সে। কিন্তু কোনো কিছুতেই ধার কমেনি মুস্তাফিজের। 8 ম্যাচে 15 উইকেট নিয়ে ছেড়ে এসেছেন দুবাই ক্যাপিটালসকে, যা ছিল আসরের দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স। 25শে ডিসেম্বর বড়দিনে সতীর্থ তাসকিন আহমেদকে নিয়ে দেশে ফিরে আসেন মুস্তাফিজ। এরপর বিপিএলে রংপুর রাইডার্সের যোগ দেওয়ার কথা থাকলেও বিশ্রামে ছিলেন তিনি। অবশেষে রোববার নিজেদের প্রথম ম্যাচের আগেই রাইডার শিবিরে যোগ দিলেন ফিজ। পরিবার সমেত এলেন সিলেটে। তাসকিন সাকিবকে নিয়ে দুবাই মাতিয়ে উচ্ছ্বসিত কাটার মাস্টার জানালেন, IL T20-র অভিজ্ঞতা কাজে লাগবে বিপিএল এবং T20 বিশ্বকাপেও। সবাই থাকলে তো আমাদের বিমানবন্দর থেকে সরাসরি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলে আসেন মোস্তাফিজুর রহমান। হেড কোচ মিকি আর্থারের কাছ থেকে বুঝে নেন তাকে নিয়ে দলের পরিকল্পনা। পরে নেটে নিজেকে ঝালিয়ে নেন ফিজ। পাশাপাশি বুঝে নেন সিলেটের উইকেটের লেংথ। আসরে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। উদ্বোধনী দিনে জয় পেয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর বিসিবি পরিচালিত ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 1.5 যুগ পর গুলশান কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। দেশের সমস্যা ও সংকট নিয়ে আলোচনা। ঢাকা 17 আসন থেকেও নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশকে অস্থির করে নির্বাচন বানচালের চেষ্টা দেখছেন মির্জা ফখরুল। সবাইকে সতর্ক থাকার আহ্বান। নির্বাচনে AI-এর অপব্যবহার নিয়ে বিএনপির উদ্বেগ। এবং জামাতের সঙ্গে জোট ইস্যুতে এনসিপিতে মতভেদ। রাষ্ট্র সংস্কার প্রস্তাবে 2 দলের মিল থাকায় ফলপ্রসূ হওয়ার আশা নেতাদের। আজকালের মধ্যেই চূড়ান্ত সমঝোতা। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ রোজা আপনাকে। দুপুর 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।